দিয়ে ছাড়লো এবং সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবজারভেশন বলা হচ্ছে ভোটের আগে রাজনৈতিক দলগুলির ঘোষণাপত্রে ঢালাও প্রতিশ্রুতিতে তারা ক্ষুব্ধ এবং সেক্ষেত্রে নিখরচায় রেশন পয়সা কুড়ি পাচ্ছেন অনেকেই, এই সব সুবিধা পাওয়ার জন্য এরা কাজ করতে আর চাইছেন না। মন্তব্য সর্বোচ্চ আদালতে এভাবে সাহায্য না করে মূল স্রোতে অন্তর্ভুক্ত করা হোক যাতে তারা দেশের বিকাশে যোগদান করতে পারেন। পর্যবেক্ষণ বিচারপতি বি আর গগৈ, বিচারপতি অগাস্টিন জর্জ বেঞ্চে। প্রশ্ন হচ্ছে কেন্দ্রের সরকার, এখানকার সরকার, আমরা বিজেপি তৃণমূল উভয় ক্ষেত্রেই দেখেছি যে এই লক্ষ্মীর ভান্ডার, লাডলি বেহেন, নিখরচায় রেশন, এই দোল রাজনীতি কার্যত বাড়ছে। সেই সময় কোর্টের অবজারভেশন, দুজনের কাছে আমার প্রশ্ন, আপনার এবং অশোক বাবু অবজারভেশন। দেখুন, আমার যেটা মনে হয় যে কেন্দ্র সরকারের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমার মনে হয় রাজ্য সরকারের অ্যাপ্রোচের থেকে একদম আলাদা। কেন্দ্র সরকার 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার কথা বলেছে। রেশন ব্যবস্থার সাথে অ্যাকচুয়ালি কাদের যুক্ত থাকা উচিত? যারা গরিব, যাদের আর্থিক সমস্যা আছে, তারাই রেশন ব্যবস্থার লাভ পায় বা পাওয়া উচিত অন্তর্দয় যোজনার মাধ্যমে, এবং তাদেরকেই এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। দ্বিতীয়, আমাদের কেন্দ্র সরকার কৃষক সম্মান নিধির মাধ্যমে সামান্য কিছু আর্থিক সাহায্য যেটা আমাদের কৃষকদেরকে করছে, ঠিক সেই সময় করছে যখন বীজ, সার বা ওই ধরনের জাতীয় বস্তু কেনার বিষয় থাকে। স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের যে প্রকল্প এবং কেন্দ্র সরকার তার সাথে কর্মসংস্থানের যে দিশা, এমএসএমই কিভাবে পারবে? এমএসএমইর আমি ডেফিনেশন গুলো যদি চেঞ্জ করি, তাহলে অনেক বড় অ্যামাউন্টের টাকার যারা ব্যবসা করছেন তারা এমএসএমইতে সেই লাভগুলো নিতে পারবে। এই যে বিষয়গুলো কেন্দ্রীয় বাজেটে থাকছে, যা প্রমাণ করছে যে একদিকে যেমন সাধারণ মানুষ যারা গরিব তাদের প্রতি কেন্দ্রের স্নেহের হাত আছে, অন্যদিকে যারা কর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থান জেনারেট করছে, জব ক্রিয়েট করছে, তাদের জন্য কেন্দ্রের ব্যবস্থা আছে। এবং আমরাও মনে করি যে শুধুমাত্র দান ছত্র খুলে রাখলে হবে না, সেই দান ছত্র চালানোর জন্য রিসোর্স লাগবে, রোজগার করতে হবে। যে অশোকদা বললেন যে প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে বাজেটে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় হারের থেকেও বেশি হারে নাকি বাংলার অর্থনীতি বাড়ছে। তাহলে অর্থনীতি যদি বাড়ে তাহলে পরে আমাদের লোন নিতে হচ্ছে কেন বারবার? তাহলে অর্থনীতি বাড়লে তো রোজগার হবে রাজ্য সরকারের, উল্টে রাজ্য সরকার অন্যকে লোন দেওয়ার মতো জায়গায় পরিস্থিতিতে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের কাছ থেকে হাত পেতে এবং মার্কেট থেকে লোন নিতে হচ্ছে আমাদের রাজ্য সরকারকে, যা পরিষ্কার প্রমাণ করছে যে শুধুমাত্র দান ছত্র খুলে রাখলেই হবে না, দান ছত্রের জন্য এই টাকা যাতে রাজ্যের কোষাগারে ঢোকে তার ব্যবস্থা করতে হবে। মদের উপর ভরসা করে কতদিন চলবেন? আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মদের টাকায়, সাইকেল দিচ্ছেন মদের টাকায়, যাই বলছি সবই মদের টাকাতেই তো আসছে। বাংলায় মদ খাচ্ছে বলে লোকজন বাংলা সরকারটা বেঁচে আছে। মদ বন্ধ হয়ে গেলে পরে পরের দিন থেকে মাইনে বন্ধ হয়ে যাবে, পরের মাস থেকে শিক্ষকদের মাইনে হবে না। শিক্ষকদের মাইনেটাও আজকে আমাদের মদের টাকায় দিতে হচ্ছে। উল্টিতে এক রেশন ডিলারকে মারধর করা হচ্ছে, অভিযোগ উঠছে ওজনে কম দিত এবং মারধরের নেতৃত্বে এক তৃণমূল নেতার ভাই। এবার রেশন ডিলারের অভিযোগ অনুযায়ী মাসে তাকে কাটমানি দিতে হতো, এ মাসেরটা না দেওয়াতেই মারধর খেত। না, সেটা তো সব জায়গাতে রেশন ডিলার, দেখুন রেশন ডিলাররা চুরি করে খেতে চায় এরকম তো নয়। অনেক রেশন ডিলার আছে তারা চাই আমরা ভালো করে ব্যবসাটা করি, কিন্তু সেই ভালো করে ব্যবসাটা করতে দেওয়ার জায়গা তো নেই। আপনি দেখুন রাজ্য সরকারের যে রেশন ডিলারদের জন্য যে ইনসেনটিভ আছে, সেই ইনসেনটিভ কতটা আছে বা রাজ্য সরকারের কি স্কিম আছে। শুধু তাই নয়, প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস নেতারা মাসে মাসে তোলা তোলে রেশন ডিলারদের কাছ থেকে। স্বাভাবিকভাবে সেই তোলাটা তো সে তো পকেট থেকে দেবে না, সাধারণ মানুষের কাছ থেকে পকেট কেটে দেবে, সেটাই হচ্ছে। এবং আমি বলবো যে ওই তৃণমূল নেতা তো রেশন ডিলারকে পিটিয়েছে, সাধারণ মানুষ যারা রেশন কম পেয়েছে তাদের উচিত ওই তৃণমূল নেতার ভাইকে ধরে পেটানো, যে কাটমানিটা নিত। এখানে চীনা ভাষায় একটা প্রবাদ আছে যে মাছ পচে মাথাতে। যদি উপরে সদিচ্ছা থাকে, সততা থাকে, তাহলে নিচে বেশি দুর্নীতি হয়। মুশকিলটা হয় যখন উচ্চ নেতৃত্ব কম্প্রোমাইজ হয়ে যায়। আমাদের রাজ্য সভাপতি সুকান্ত বলেছেন অলরেডি, আমার এই তৃণমূল সরকারের পঞ্চম বাজেট,
তো এখন এই বাজেট দেখে আমার মনে হয় এই যে বিজ্ঞাপন সংস্থাগুলো থাকে না, এই বিজ্ঞাপন সংস্থাগুলোর অনেক কিছু শেখার আছে তৃণমূলের। যেমন কতগুলো উদাহরণ, একটা হচ্ছে বিশাল মোটা বাজেট ভাষণ, বাজেট বিবৃতি, কত পাতা, বাংলায় বোধহয় 127, ওইটা আরো বেশি, ওইটা হচ্ছে 170-এর কাছাকাছি। কিন্তু এটা যদি দেখেন, আমার মনে আছে নির্মলা সীতারামনের বাজেটটা ছিল 27 পাতা, কিন্তু এর মধ্যে 116 পাতা, বাংলাটায় দেখবেন 116 পাতা, আর ইংরেজিটায় বোধহয় আরো, ইংরেজিতে বোধহয় 118 পাতা পড়ে। তো যেটা ভাষণে পড়া হবে না, সেটা ভাষণের প্রিন্টেড কপিতে দিয়ে কি লাভ? কারণ আছে, কারণ হচ্ছে ভয় লাগবে। যদি বলি বাজেটে এটা নেই, হয়তো 56 পাতায় রয়েছে, কে জানে। তো এইটা হচ্ছে ভয় দেখানোর জন্য যে দেখো এত বড় বাজেট, তাতে তোমার নামও আছে, ওইখানে যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে তোমার জন্য কিছু আছে। দ্বিতীয় বলি, এই প্রথম বাজেট দেখলাম আমি, আগের গুলোতে বোধহয় ছিল, যে বাজেটে যারা বিশ্লেষণ করে তারা যেটা খোঁজে, একটা হচ্ছে ফিসক্যাল ডেফিসিট খোঁজে, যে কত ঘাটতি হলো, ঘাটতির কোনো উল্লেখই নেই। সেটা আমার খুঁজে বার করতে হলে আমার এই সহযোগী সর্বজিৎ রয়েছে, ও আমার জন্য খুব করুণা করে এটা খুঁজে বার করে দিল যে কত ফিসক্যাল ডেফিসিট। ডেট, ঋণ কত হবে সেটাও খুঁজে পাবে না বিবৃতিতে। সেটা খুঁজতে গেলে বাজেটের যে মোটা মোটা রয়েছে তার মধ্যে খুঁজতে হবে। তৃতীয়, ইন্টারেস্ট পেমেন্ট কত। ইন্টারেস্ট পেমেন্ট আমরা কেন খুঁজি? উনি তো মাঝে মধ্যেই বলেন যে পুরাতন ঋণ রয়েছে, ওতে এসব সুদ দিতে হয়। সুদের কথা না ভুলেই বললাম, সুদ মকুব হয়ে গেছে, তাহলে কি চালাতে পারবে? এই সুদের সংখ্যাটাও দেখবেন সহজে পাবেন। আর আশ্চর্য হলাম যেটা, যে অতীতে যেটা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে সেই কথা আবার বলছেন উনি। 118 পাতায় বলছেন, 3 বিশিষ্ট ভৌগোলিক অবস্থান ও জটিল নদী বিন্যাসের কারণে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকা বরাবর বন্যা পরিস্থিতির শিকার। ঠিক কথা। এর সঙ্গে ডিবিসি দ্বারা বিনা নোটিশে অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়ায় বন্যা পরিস্থিতি আরো সংকটজনক হয়ে ওঠে। এটা তো আমার ধারণা ছিল যে আপনাদের সংবাদপত্রেই পড়েছি, ডিবিসি প্রমাণ করে দিয়েছে যে ওদের যে রেগুলেটরি বডি আছে তাতে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা রয়েছেন, ওরা জানতেন, সেই খবর গেছে, তাহলে এ করার মানেটা। সুকান্তবাবু বললেন বিজিবিএস এর কথা, ওইটাও একটা বিজ্ঞাপনের ব্যাপার, এটা 8ম বিজিবিএস। ওতে এই বাজেট বিবৃতিতে বলেছেন যে দেউচা পাচামিতে যে সাংঘাতিক ব্যাপার হতে চলেছে। কি হতে চলেছে সেটা বলেছেন, দেউচা পাচামিতে 1240 মিলিয়ন টন কয়লা আর 2600 মিলিয়ন টন বাসল্টের সম্ভার সহ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা। এটাই কাজ শুরু হয়ে গেছে। তো এটা স্ট্রাকচারকে একটা এরকম ব্যবসা দেখেন, একটা ব্যবসা শুরু করবে। আর ওই ব্যাসল্টের কথা যেটা বলুন, ব্যাসল্টেই মুশকিল, কারণ প্রথম ব্যাসল্ট না তুললে কয়লা তোলা যাবে। তো এই যে ব্যবসা করতে গেলে যারা ব্যবসা করে প্রথমেই মূলধন করছে। তো পশ্চিমবঙ্গ সরকার এটা পরিষ্কার করছে না কোথা থেকে হবে, কে করবে তাকে। আমি জানি না, আপনারা সাংবাদিক, আপনারা হয়তো ভালো জানবেন। মোটামুটি খোঁজে পেতে আমার স্বল্প বুদ্ধিতে যাওয়া হয়, দেখলাম কি আছে, একটা বেঙ্গল বীরভূম কোল কোম্পানি, সেটা বোধ হয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড, একটা এসপিভি। পেড আপ ক্যাপিটাল কত? 10 কোটি টাকা। তো এইটা যেটা হচ্ছে, যেটা সুকান্ত বললেন যে লক্ষ্মীর ভান্ডার, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে সবারই মাথায়, হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়ালেন না তো এখন। এটা একদম ঠিক বলেছে, আমি সুকান্তর সঙ্গে একদম সহমত। এটা নির্বাচনের একটু আগে আগে, এত তাড়াতাড়ি করে লোকে যদি ভুলে যান
ওইটা নিয়ে ঢাক পেটানো। তো দেউচা পাচামি আমার কেমন মনে হয় যে ওইটা একটা বিজ্ঞাপনের প্রমাণ। তাছাড়া সবুজ সাথী ওইটাতে বলেছেন যে কত গাছ লাগিয়েছেন। হ্যাঁ, সবুজশ্রীতে 64 লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে। আমার তো কেমন মনে হয় একটু বলুন না কটা গাছ বেঁচে আছে? 64 লক্ষ গাছ। গ্রিন অডিট আর এটা যেটা আমি একটা সংবাদপত্রে লিখেওছি যে এই সরকার যেন বিশ্বাস করে মা ফলেষু কদাচন কর্মেন্নে ভাতি কাজ করে যাও, পয়সা খরচা করো, চুরি হলো কি হলো না দেখো না, কিছু হলো কি হলো না জানি না, গাছ লাগানো হলো, গাছ বেঁচে আছে কিনা সেটা দেখার দরকার। ড্রোন দিয়ে দেখা যায়, ড্রোন দিয়ে ছবি তোলা যায়। বলুন না এই 64 লক্ষর মধ্যে 4 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ কত গাছ বেঁচে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই বাজেটে আমি একটু বোরিং কথায় আসি, আমি ওই রাজনীতির কথায় না এসে ফিসক্যাল ডেফিসিট খরচা হলো কত, মানে যা উপার্জন হয়েছে তার থেকে কত বেশি খরচা। প্রথমেই বলি বাজেটে ট্রুথ ইন বাজেট মেকিং বলে একটা কথা আছে। সত্যি বলছো না মিথ্যে বলছো, নাহলে যেটা করা যায় রেভিনিউ তো অনেক দেখিয়ে দেওয়া যায় যে রাজস্ব প্রচুর, খরচাও প্রচুর করা যাবে, দেনা করতে হবে না। এদের ফিসক্যাল ডেফিসিট যদি দেখেন যে এখন যে চলতি বছরটা 2024-25 আপনারা জানেন তো প্রথম একটা বাজেট এস্টিমেট আসে, এবারও বাজেট এস্টিমেট আসবে, এসে গেছে অলরেডি, তারপর রিভাইজড এস্টিমেট আসে, পরে আমরা বলছি উফ এটা গন্ডগোল হয়ে গেছে, এত রেভিনিউ হয়নি, এক্সপেন্ডিচার বেশি হয়েছে। তো ফিসক্যাল ডেফিসিট এই চলতি বছরে ওরা আশা করেছিলেন ৬৮,২৫০ কোটি টাকা হবে, সেটা ৫,০০০ কোটি টাকা বেশি হয়ে গেছে, ৭৩,০১৭ কোটি টাকা হয়েছে। এবার আবার উনি ভাবছেন ৭৩,১৭৭ কোটি। এখন প্রশ্ন, এইটা আমাদের দলের বিধায়করা অনেক সময় বলে যে ঋণ কত হচ্ছে, ঋণ। তো ঋণের হিসাবটা যদি দেখেন 2023-24 মানে গত বছর ঋণ ছিল ৬,৩৩,৯৬০ কোটি টাকা, সেইটা এই বছরে হয়ে দাঁড়িয়েছে ৭,০৬,৫৩১ অনুমানিত রিভাইজ, আর সেইটা বেড়ে হয়ে যাবে ৭,৭১,৬৭০ কোটি টাকা। তো সমস্যা তো আছে, এই সরকার সমস্যা দেখাতে চাইছে না, ভান করছে নিজেরাই করব। যেমন আমি একটা বলি খুব, যে দুটো জিনিস আমার খুব, যেহেতু আমি বালুরঘাটের বিধায়ক, দুটো জিনিস চোখের সামনে দেখি। একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, উনি বলেছেন না গত 13 বছরে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে 12 থেকে 42টা হয়েছে। আমার সৌভাগ্য, আমি অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি দেশে বিদেশে, এরকম দুর্দশাগ্রস্ত একটা বিশ্ববিদ্যালয় আমি দেখি। তার কম্পাউন্ড নেই, ক্লাস নেই, পাঠাগার নেই, অফিস নেই, মাস্টার নেই, বিশ্ববিদ্যালয় চলছে। আরেকটা উদাহরণ বালুরঘাট বিমানবন্দর পশ্চিমবঙ্গ সরকার 1 টাকা লিজে নিয়েছে, সে 1 টাকা লিজে নিয়ে ওরা নাকি আমরা যখন বললাম কেন্দ্রীয় সরকারকে যে কি করা যায়, ওরা বললো ফেরত দিতে বল। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন না আমরা নিজেরা কিছুই। তোর কেমন মনে হয় ওর হচ্ছে না করুঙ্গি না করনে দুঙ্গি, টাকা নেই, উনি সবকিছু বলে যাচ্ছেন যে বাংলার আবাস আমরা খরচা করতে গিয়ে তো ধানের উপর দিয়ে যাচ্ছে। কিষাণ সম্মান যোজনার উনি নেবেন না, না করুঙ্গি না করনে। তো এই অবস্থায় যেটা দাঁড়াচ্ছে, সেখানে একটা প্রশ্ন তো এসেই যায় যে উনি বলেন রাজ্য সরকার কেন্দ্র সরকার নাকি টাকা দেয় না। আমি সংখ্যাগুলো দেখছিলাম, এটা বাজেট স্পিচে বলেননি, কিন্তু এখানে দেখা যাচ্ছে
আপনারা যদি এই বাজেটের তথ্যগুলো আমি ভালো করে দেখতে পারিনি, কিন্তু যেটা দেখালো আমার সর্বজিৎ, সেটাই গ্রান্টস অ্যান্ড লোনস ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমসে এই চালু বছর 19,723 কোটি টাকা আসবে। ফাইন্যান্স কমিশন গ্রান্ট 8,366 কোটি টাকা আসবে, আর আদার ট্রান্সফার এন্ড গ্রান্টস টু স্টেটস 15,450 কোটি টাকা। গ্রান্টস এন্ড লোনস হয়ে যাচ্ছে 43,541 কোটি টাকা। তো সেইটা বেড়েছে 23-24-এ 30,000 থেকে 43,000 হয়েছে। তো যখন এটা বলেন, এটা আমার দেখে আবার মনে হয় যে বিজ্ঞাপন চলছে, প্রতিশ্রুতি চলছে। এই পরিপ্রেক্ষিতে আপনারা তো সাংবাদিক, আপনারা সব পড়েছেন, এই যে আম আদমি পার্টি দিল্লিতে হেরে গেল, এর বিশ্লেষণ চলছে সমীক্ষার থেকে। একটা জিনিস যেটা হয়, প্রতিশ্রুতি দিলাম, আমি এখানে আপনাদের বলে গেলাম, জানি না আপনারা কেউ নিরামিষাসী আছেন কিনা, ঠিক আছে, নিরামিষাসী ছানার ডাল না, আর আমিষ যারা খান তাদের দেব খাসির মাংস, বলে তো দিলাম। আপনারা খুব খুশি হলেন, আজকে ভালোই লিখলেন যে যখন দেবে বলেছে, পরে যখন দেব না তখন রাগ হবে। তো আম আদমি পার্টিও এরকম বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে। তো আমার মনে হয় 3 বার উনি নির্বাচন জিতেছেন ঠিকই, কিন্তু আগামী নির্বাচনে লোকে তো মোটামুটি একটু হিসেব কিতাব দেখিয়ে দেখবে যে কি বলেছিলেন। কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, উত্তরবঙ্গে দার্জিলিং এর জায়গাটাকে নাকি একদম বানিয়ে ফেলবেন সুইজারল্যান্ড, হলো না কিছু। তো আমি এখানেই বিরাম দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যার উত্তর আমার দেওয়ার ক্ষমতা আছে, এই মুহূর্তে যেটুকু করেছি তা দেখে চেষ্টা করি। সুকান্ত, একটা প্রশ্ন। এতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নির্মলা সীতারামনের মোদীর নেতৃত্বে যে বাজেট, সেটার সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে বাজেট একটা অনেকগুলো আপাত বিরোধী দাবির সামঞ্জস্য। কিরকম সামঞ্জস্য? একটা সামঞ্জস্য হচ্ছে যে বিনিয়োগও বাড়াতে হবে, ভোগ ব্যয়ও বাড়াতে হবে, কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট, কৃষিও বাড়াতে হবে, শিল্পও বাড়াতে হবে, স্বাস্থ্যতে বেশি খরচা করতে হবে, শিক্ষাতেও বেশি খরচা করতে হবে, আবার করেও ছুট দিতে হবে। এইদিকে আবার ফিসক্যাল ডেফিসিট বেশি হওয়া যাবে। তো নির্মলা সীতারামন এই যে অষ্টমবার ধারাবাহিকভাবে বাজেট পেশ করলেন, ওতে যদি আপনি তুলনা করেন এই মমতা সরকারের বাজেটের সঙ্গে, ওই সামঞ্জস্যটা রয়েছে। এখন অনুদানের রাজনীতি, যখন একটা দেশ উন্নয়ন হয় তখন দরিদ্রের সংজ্ঞাটাও পাল্টে। আগে আমার মনে আছে ছোটবেলায় ভিখিরি আসতো, এসে বলতো মা ফ্যান দে, এখন ফ্যান কেউ চায় না। সুতরাং দরিদ্রকে তার সংজ্ঞাও পাল্টাবে এবং যারা পেছনে পড়ে আছে তাদেরও দিতে হবে। তো সেই এতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্র সরকার কিংবা অন্যান্য যেগুলো প্রগতিশীল রাজ্য তাদের তুলনায় হচ্ছে যে এখানে আমরা খুব আনন্দিত, তৃণমূল সরকার খুব আনন্দিত হয় যে আমরা সবচেয়ে বেশি মানরেগা দিয়েছি। আরে সবচেয়ে বেশি মানরেগা যদি দিয়ে থাকো, তার মানে লোকে চাকরি বাকরি পাচ্ছে না, আর কিছু করার নেই, এসে 100 দিনের কাজ করছে। এবার উনি রাজ্যে প্রথম পার্টি বাজেটে বলেছে যে এই মহতি সদনে যে পেশ করছি বাজেট, তার ব্যয়ের প্রায় অর্ধেক আমাদের রাজ্যের মহিলা ও কন্যা সন্তানদের জন্য বরাদ্দ। খুব ভালো কথা, কিন্তু এই কন্যা সন্তান যদি দেখে যে তার পিতা কোথাও একটা পরিযায়ী শ্রমিকের কাজ করছে, কিংবা রাজ্যের মহিলা যদি দেখেন তার ছেলে, বর আর ভাই তিনজনেই গেছে অন্ধ্রপ্রদেশে ধান বুনতে, তাহলে তো খুব আনন্দের কথা হবে না। তো একটা হচ্ছে সামঞ্জস্যটা রাখা। আর দ্বিতীয় আরেকটা কথা বলবো, এই পরিপ্রেক্ষিতে তোমরা সবাই সাংবাদিক, একটা বিড়ম্বনা আমি দেখি, সেটা হচ্ছে দরিদ্রদের তো সাহায্য করতেই হবে, কিন্তু দরিদ্র কে?
সেটা চিহ্নিত করা একটা বিরাট সমস্যা। যেই ফ্রিতে কিছু দেবে আমিও লাইনে লেগে দেব, কিন্তু আমাকে দেওয়ার তো কোনো মানে হয় না। সেই যে একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জটা কি করে মিট করা, এই সেটা সবার কথা ভাবতে হবে, ভেবে কি করে করা যায় সেটা। বলছি সুকান্ত, और बजट के जो खास मुद्दे हैं कि फिजिकल डेफिसिट क्या हुआ, कैपिटल एक्सपेंडिचर कितना बढ़ा है, कैपिटल एक्सपेंडिचर रेवेन्यू एक्सपेंडिचर के वो संतुलन है क्या नहीं, इसके बारे में कोई बात नहीं। तो 126 पन्ने का एक बना दिए, उधर ये भी लिख दिए कि 200 करोड़ इधर। जैसे हम हिंदू लोग मंदिर जाते हैं ना, सब भगवान को एक एक फूल चढ़ा देते हैं, ऐसे एक एक फूल चढ़ा दिए और बड़े लिस्ट बना दिए। और इसमें तो जो कांतु बाबू ने बोला कि ये दिखावट की है, इसमें कोई सारबत्ता नहीं है, इसमें कोई एसेंशियल जो चीज चाहिए था पश्चिम बंगाल को आगे बढ़ाने के लिए, कायमी स्थायी मजबूती से सरकार राज्यों को आगे बढ़ाने के लिए वो कुछ ভারতবর্ষ কিরকম করেছে, কেন্দ্র সরকার তো ভারতবর্ষ চালায়, রাজ্যগুলো রয়েছে। ভারতবর্ষ বড় বড় রাজ্যগুলো, ছোট ছোট রাজ্য হয়তো আফ্রিকায় দু একটা থাকবে, কিংবা কেউ হয়তো এর থেকে দ্রুত গড়তে পারছে, কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে বাড়া অর্থ ব্যবস্থা। সেটা তো কেন্দ্র সরকার সত্ত্বেও হচ্ছে না, কেন্দ্র সরকারের জন্যই হচ্ছে। আর এখানে প্রত্যেক বছর বাজেটে দেখি পশ্চিমবঙ্গের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে, জাতীয় হারের থেকে আর্থিক বার্ষিক বৃদ্ধির হার লাভ হয়েছে, সবকিছুতেই আমরা এগিয়ে বাংলা। কিন্তু এই এগিয়ে বাংলা এখন আর বলেন না বেশি, কিন্তু প্রত্যেক বছর দেখি পশ্চিমবঙ্গ খুব ভালো করছে। কিন্তু পশ্চিমবঙ্গ দেখছি শিল্পের অবদানেও ভারতবর্ষের মধ্যে অন্যান্য প্রদেশের সঙ্গে, এই ছোট ছোট এর সঙ্গে না, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের সঙ্গে তুলনা করুন, পশ্চিমবঙ্গ তার পেছনে রয়েছে। তো এই যে বিজ্ঞাপনের সরকার, আর যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের রাজ্য সভাপতিকে, যে উনি বলেছেন প্রতিশ্রুতির সরকার কিন্তু প্রতিশ্রুতি, তার তো উল্টো। মোদী সাহেব তো দেখিয়ে দিচ্ছেন যে সবচেয়ে তারা দ্রুত গতিতে ভারতবর্ষ এগোচ্ছে, সেটা তো কল্পনার জিনিস নয়। এগিয়ে বাংলাটা তো কল্পনার জিনিস, এত পরিযায়ী শ্রমিক যাচ্ছে কেন? ভোটের আগে